জাস্টিস ডিপার্টমেন্টে ঐক্যের ডাক দিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার কর্মীদের উদ্দেশ্যে দেয়া নিজের প্রথম ভাষণে তিনি দেশের আইনি কাঠামোকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। সংবিধান এবং দেশের নাগরিকদের সুরক্ষায় নিরপেক্ষভাবে ও সততার সাথে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ব্ল্যাঞ্চ। অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাস্টিস ডিপার্টমেন্টের কর্মীদের উদ্দেশ্যে নিজের প্রথম ভাষণে দীর্ঘদিনের সুর পাল্টে নমনীয় অবস্থান নেন টড ব্ল্যাঞ্চ। বৃহস্পতিবার ডিওজের সদর দপ্তরে দেয়া ১৯ মিনিটের এই ভাষণে বাইডেন প্রশাসন এবং ফেডারেল বিচারকদের প্রতি কোনো ধরনের আক্রমণাত্মক বক্তব্য ছিল না। এর পরিবর্তে এবারের ভাষণে পুরোপুরি পেশাদারিত্ব এবং ঐক্যের বার্তা দিয়েছেন নতুন অ্যাটর্নি জেনারেল। ভাষণের শুরুতেই অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান ব্ল্যাঞ্চ। একই সঙ্গে পূর্বসূরি প্যাম বন্ডির নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি। ১৯৯৫ সালে জাস্টিস ডিপার্টমেন্টে একজন ইন্টার্ন হিসেবে কর্মজীবন শুরুর কথা উল্লেখ করে তিনি বলেন, কর্মজীবনের প্রতিটি অভিজ্ঞতাই তাকে নেতৃত্বের জন্য প্রস্তুত করেছে। এ সময় ব্ল্যাঞ্চ দাবি করেন, ডিওজের কর্মীদের তৎপরতায় গত ১.৫ বছরে দেশে সহিংস অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। মাদক চক্রগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেন তিনি। বলেন, সব ধরনের আইনি কাঠামো ব্যবহার করে তাদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়া হবে। ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কোনো কর্মকর্তার উপর হামলা হলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন ব্ল্যাঞ্চ। সীমান্ত সুরক্ষা এবং কঠোর অভিবাসন আইন প্রয়োগকে আইনের শাসনের ভিত্তি হিসেবে উল্লেখ করে এক্ষেত্রে জাস্টিস ডিপার্টমেন্টের অবদান তুলে ধরেন তিনি। ব্ল্যাঞ্চ প্রতিশ্রুতি দেন, তিনি কোনো ভয় বা পক্ষপাতিত্ব ছাড়াই সংবিধান এবং দেশের নাগরিকদের সুরক্ষায় সততার সাথে কাজ চালিয়ে যাবেন। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন মোতায়েন থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিকদের দুরবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সামরিক বাহিনীর প্রায় ৫,০০০ সদস্য নিয়ে জাহাজটি গত বছরের নভেম্বর থেকে সমুদ্রে রয়েছে। নাবিকদের মানসিক চাপ, আত্মহত্যার চেষ্টা, খাবার ও পানির সংকট সহ বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। বিষয়টি নিয়ে নাবিকদের পরিবারের সদস্যরা উদ্বেগ জানিয়েছেন। তবে এসব অভিযোগ নাকচ করেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। এর মধ্যে ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল পেন্টাগন ও নেভির কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন। প্রায় ৫,০০০ নাবিক ও মেরিন নিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনে খাবার ও পানির সংকট, স্যানিটেশন সমস্যা এবং নাবিকদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতির কথা প্রকাশ করেছে নেভি টাইমস ও স্টার্স অ্যান্ড স্ট্রাইপস। সামরিক বিষয়ক গণমাধ্যম দুটির প্রতিবেদনে জাহাজে নাবিকদের আত্মহত্যা চেষ্টারও তথ্য উঠে এসেছে। তবে এসব প্রতিবেদনকে সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। প্যানামা সফরকালে তিনি সাংবাদিকদের জানান, সামরিক বাহিনীর প্রতিটি জাহাজ, প্রত্যেক ক্রু ও ক্যাপ্টেনকে প্রয়োজনীয় সবকিছুর সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। সাধারণত নৌ মোতায়েন ৬ থেকে ৯ মাসের হলেও ইরানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে সময় বাড়ানো হয়। এমন দীর্ঘ মোতায়েন নাবিকদের মানসিক স্বাস্থ্যের উপর বাড়তি চাপ ফেলে বলে জানান বিশেষজ্ঞরা। বিশেষ করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে নাবিকদের। আব্রাহাম লিঙ্কনে অবস্থানরত নাবিকদের সার্বিক পরিস্থিতি নিয়ে চাপ বাড়ছে ওয়াশিংটনেও। পিট হেগসেথ এবং নেভির অ্যাক্টিং সেক্রেটারিকে পাঠানো এক চিঠিতে সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল লিখেন, রণতরীর মৌলিক সরবরাহের ঘাটতি, পানি দূষণ, মানসিক স্বাস্থ্যের অবনতি এবং ডাক ব্যবস্থার বিঘ্নের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন তিনি। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ও সাবেক মেরিন কর্মকর্তা জেইক অকিনক্লস। তার অভিযোগ, যথাযথ নেতৃত্বের অভাবে দেশের সেনারা একটি অবৈধ যুদ্ধের পরিণতি সামলাচ্ছেন। হোয়াইট হাউসের অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ সামরিক বাহিনীকে যে কোনো হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করেছেন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, আব্রাহাম লিঙ্কনকে ফিরিয়ে আনতে এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে বিমানবাহী আরেক রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। আগেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও দাবি করেন ওই কর্মকর্তা। আমেরিকার হেলথ কেয়ার সিস্টেমের বিভিন্ন তথ্য জানাতে বাংলাদেশি কমিউনিটির জন্য বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করেছে মেট্রো প্লাস হেলথ। 2 সপ্তাহব্যাপী এই প্রচারণায় নিউ ইয়র্ক সিটির 5টি বড়তে বসবাসকারী বাংলাদেশি আমেরিকানদের হেলথ কেয়ারের বিষয়ে নানা ধরনের তথ্য জানিয়ে সহায়তা করা হয়। আয়োজকরা জানান, মূলত সিটির বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকাগুলোতে বাংলা ভাষায় ভ্রাম্যমাণ মিনি ট্রাকের মাধ্যমে এ প্রচারণা চালানো হয়। এছাড়া হেলথ ইন্স্যুরেন্স নিতে আগ্রহীদের বিভিন্ন তথ্য
তথ্য জানাতে নিউইয়র্ক সিটির প্রতিটি হাসপাতালে মেট্রোপ্লাস হেলথের একজন করে বাংলায় কথা বলা কর্মী দায়িত্ব পালন করছেন। বুধবার সিটির জ্যাকসন হাইটস, এলমহার্স্ট, জামাইকা, হিলসাইড এভিনিউ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচারণা চালানো হয়। What we're doing here today is advertising Metro Plus Health to the Bengali and the Southeast Asian community, and letting them know that Metro Plus plan sees them. They have visibility in our plan. We have great workers here, great leadership that's Southeast Asian, and just letting them know the great services that Metro Plus offers, Essential Plan, Medicaid, Medicare, and that Bengali men and women and family matter in a plan like ours, who we're here in front of Elmhurst Hospital. We're here in the Jackson Heights community, and we're going in different areas where the Bengali folks and Southeast Asians are prominent, and just letting them know that we see them, we want them to be a part of this plan, and that this plan sees them for the individual powerful community that they are. The reason we're doing this is because lots of Bengali folks in the community and the Southeast Asian community have shown interest in our plan. And I think this is just a way of advertising and letting them know that we see them, we want them to be a part of our plan, and we have great representatives like Zanatul who speak their language, who's from the community, who's from their culture, and just letting folks know, hey, you matter. We are an avenue for you to come and get your medical health and your medical care. আমরা এখানে এলমাস হসপিটালের সামনে আমাদের মেট্রো প্লাসকে রিপ্রেজেন্ট করার জন্য আসছি। আর মেট্রো প্লাস আমরা সব বড়জে আমরা মেট্রো প্লাস রিপ্রেজেন্ট করি, এবং আমরা আপনাদের জন্যই, এবং আমাদের এসেনশিয়াল প্ল্যান, মেডিকেইড, মেডিকেয়ার, এবং আপনারা যাতে কষ্ট না করতে হয়, অনেকে হয়তো ইংলিশ বলতে পারে না, বুঝে না, আপনাদের জন্যই আমরা কাজ করি ফিল্ডে। আমরা যেখানে যাবেন আপনারা দেখতে পাবেন বাংলাদেশি মেট্রো প্লাস রিপ্রেজেন্টেটিভ আছে আপনাদের জন্য। সো আপনারা সবাই আসবেন, আমরা ওয়েলকাম জানাই আপনাদেরকে, এবং ডেফিনেটলি আপনার ব্যর্থ হবেন না। আমরা উইলিংলি আপনাদের জন্য যে কোনো সব জায়গায় আপনাদের জন্য অ্যাভেলেবিলিটি আমরা দিয়ে রাখছি, আমরা বসে আছি আপনাদের জন্য, আপনারা আসবেন। তুর্কিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে ইসরায়েলের দেয়া গোয়েন্দা তথ্যের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে সিআইএর কম আস্থা ছিল বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। কর্মকর্তাদের একাংশের ধারণা আমেরিকার নীতিতে প্রভাব ফেলতেও তথ্যটি দেয়া হয়ে থাকতে পারে, তবে এটি নিশ্চিত তথ্য নয়। এদিকে সাবেক এফবিআই কর্মকর্তা মাইকেল ফেইনবার্গ বিমান পরিবর্তন গোপন রাখার সমালোচনা করেছেন। সাবেক রিয়ার অ্যাডমিরাল জন কার্বি বলেন, এই ঘটনায় ইরান সংঘাত আরও ব্যক্তিগত রূপ পেয়েছে। ইরানের সম্ভাব্য হামলার হুমকির কারণে তুর্কি থেকে ফেরার পথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোপনে একটি বিমান থেকে অন্য বিমানে সরিয়ে নেওয়া হলেও তাকে হত্যার পরিকল্পনার বিষয়ে ইসরায়েল যে গোয়েন্দা তথ্য দিয়েছিল তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সিআইএর মধ্যে সংশয় ছিল বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। সংস্থাটির প্রতিবেদক জন হারসন বলেন, ইসরায়েলের তথ্যের সত্যতা নিয়ে সিআইএ সত্যতা যাচাই করতে পারেনি। তিনি জানান, আমেরিকার নীতিকে প্রভাবিত করতেই ইসরায়েল এই তথ্য সরবরাহ করেছিল বলে ধারণা দেশের গোয়েন্দা কর্মকর্তাদের। তবে অবসরপ্রাপ্ত কর্নেল সেড্রিক লেইটন জানান, ট্রাম্পের ব্যবহৃত বিকল্প বিমানটি এয়ারফোর্স ওয়ানের চেয়ে কম সুরক্ষিত ছিল। তার মতে ট্রাম্পকে সরানো যৌক্তিক হলেও অন্য বিমানের সাংবাদিক ও কর্মকর্তাদের রেখে উড্ডয়ন করানোয় প্রশ্ন তৈরি হয়েছে। পেন্টাগনের সাবেক মুখপাত্র জন কার্বি মনে করেন, গোয়েন্দা মূল্যায়নে মতভেদ স্বাভাবিক হলেও এ ঘটনায় ইরান সংঘাত এখন ব্যক্তিগত রূপ নিয়েছে। একই সাথে পারস্য উপসাগরে থাকা রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিকদের দীর্ঘমেয়াদী মোতায়েন ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানান তিনি। রাজনৈতিক বিশ্লেষক টিম ও ব্রায়ান ট্রাম্পের এই তথ্য লুকানোর প্রবণতাকে মাফিয়া মানসিকতা হিসেবে কড়া সমালোচনা করেন। সাবেক আন্ডার স্টেট সেক্রেটারি রিচার্ড স্টেনগেল আঙ্কারার এই গোপন অপারেশনকে দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে অভিহিত করেন। এফবিআই এর সাবেক স্পেশাল এজেন্ট মাইকেল ফেইনবার্গ মনে করেন, নিরাপত্তা নিশ্চিতের পর প্রশাসনের মিথ্যাচারের চর্চা পুরো ঘটনাকে আরো জটিল করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় নতুন করে ধসের ইঙ্গিত মিলেছে। ইউগভ ইকোনমিস্টের সর্বশেষ জরিপে ট্রাম্পের গ্রহণযোগ্যতা নেমে এসেছে 33%। এর আগে কুইনিপিয়াকে জরিপে তা ছিল 32% এবং সিএনএনের জরিপে 34%। একই সময়ে পলিটিকোর জরিপে 56% আমেরিকান বলেছেন জীবনযাত্রার উচ্চ ব্যয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা, আর 29% মানুষ অর্থনীতিকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন।
হাউসের সাধারণ ব্যালট নিয়ে জরিপে রিপাবলিকানদের চেয়ে 8 পয়েন্ট এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। দ্য বুলওয়ার্কের প্রশাসক সারা লংওয়েল বলেন, 32% আশপাশে চলে যাওয়া প্রেসিডেন্টের জন্য অত্যন্ত বিপজ্জনক রাজনৈতিক অবস্থান। তার মতে, বিভিন্ন জরিপে ট্রাম্পের সংখ্যা নিচের দিকে থাকলেও সামগ্রিক গড় এখনো প্রায় 38%। তার মতে, কম জনপ্রিয় প্রেসিডেন্টের সঙ্গে মধ্যবর্তী নির্বাচনে দলের খারাপ ফলের সরাসরি সম্পর্ক রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক টিম মিলারও বলেন, মূল্যস্ফীতি ও ইরান যুদ্ধের কারণে রিপাবলিকানদের ইতিবাচকভাবে প্রচারের মতো বিষয় কমে গেছে। এমএস নাওয়ের সিনিয়র এডিটর অ্যান্থনি ফিশার বলেন, ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়া কোনো রিপাবলিকান প্রার্থীর জন্যই ভালো খবর নয়। ডেমোক্রেটিক কৌশলবিদ ব্যাসিলস মাইকেল বলেন, জরিপে অনিশ্চয়তা থাকলেও ট্রাম্পকে নিয়ে ভোটারদের একটি বিষয় পরিষ্কার, অনেকে তার কর্মকাণ্ডে সন্তুষ্ট নন। জ্বালানি বাজার বিশ্লেষক রেবেকা বাবিন পূর্বাভাস দিয়েছেন, নভেম্বরের নির্বাচনের আগে গ্যাসের দাম খুব বেশি কমার সম্ভাবনা নেই। তার হিসাবে গ্যাসের দাম প্রায় $4.25 থেকে $4.30 মধ্যে থাকতে পারে, আর ডিজেল $5 উপরে থাকার ঝুঁকি রয়েছে। হরমুজ দিয়ে তেল সরবরাহ, চায়নার চাহিদা এবং রিফাইনারি সংকট দামকে প্রভাবিত করবে। উইসকনসিনের ডেমোক্রেটিক গভর্নর প্রার্থী ডেভিড ক্রাউলি বলেন, উইসকনসিনে ডেমোক্রেটদের বড় তাঁবু তৈরি করাই তার লক্ষ্য। তিনি আবাসন ও অন্যান্য খরচ কমানোর উপর জোর দিয়ে রিপাবলিকান টম টিফানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচারের কথা জানান। মিনেসোটার লেফটেন্যান্ট গভর্নর ও ডেমোক্রেটিক সেনেট প্রার্থী পেগি ফ্লানাগান বলেন, তিনি কর্পোরেট প্যাক থেকে অর্থ নেবেন না। চায়না নয়, তার প্রচারের মূল বার্তা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন। চাকসুমারের নেতৃত্বের প্রশংসা করলেও তিনি বলেন, সময় এসেছে নতুন নেতৃত্বের। শুল্ক ফাঁকি দিতে চায়না 40টিরও বেশি দেশের মাধ্যমে আমেরিকায় পণ্য পাঠাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র ট্রেড কাউন্সিলের পিটার নাভারো। বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, এভাবে শুল্ক এড়ানোর কারণে আমেরিকা বছরে প্রায় $25 বিলিয়ন রাজস্ব হারাচ্ছে। নাভারো সতর্ক করেন, আমেরিকার বাণিজ্য ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা দেশগুলোকে বড় ধরনের মাশুল দিতে হবে। বৃহস্পতিবার দ্য গ্রেট ট্রান্সশিপমেন্ট স্ক্যাম নামে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র ট্রেড অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কাউন্সিলর পিটার নাভারো। প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, চায়না উচ্চ শুল্ক এড়াতে মেক্সিকো, তুর্কি ও ভিয়েতনাম সহ 40টিরও বেশি দেশের মাধ্যমে কম শুল্কের পণ্য হিসেবে আমেরিকায় পণ্য পাঠাচ্ছে। নাভারো দাবি করেন, মূলত পণ্যের লেবেল বদলানো, তৃতীয় দেশে সামান্য অ্যাসেম্বল এবং ফ্রি ট্রেড জোনের অপব্যবহারের মাধ্যমে এই জালিয়াতি করা হচ্ছে। তিনি জানান, এই ধরনের শুল্ক ফাঁকি রুখতে কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন একটি এআই চালিত ডিটেকটিভ বর্ডার তৈরি করেছে। এটি বন্দরে আসা প্রতিটি কন্টেইনার পর্যবেক্ষণ করে নির্ভুলভাবে ট্রান্সশিপমেন্ট শনাক্ত করতে সক্ষম। এছাড়াও আরও বেশি কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর আগে ব্লুমবার্গে দেয়া সাক্ষাৎকারে নাভারো জানান, এআই চালিত ডিটেকটিভ বর্ডার চালুর ফলে জালিয়াতি শনাক্তের হার 95% ছাড়িয়েছে। প্রতারণার বিষয়ে দেশগুলোকে সতর্কও করেন তিনি। এদিকে বিদেশি গাড়ি আমদানিতে প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্ক নীতির কারণে দেশের অটোমোবাইল খাতে ব্যাপক গতি ফিরে এসেছে বলে দাবি করেছেন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লার্টনিক। রোবোটিক্সের ব্যবহার বাড়লেও তরুণদের জন্য উচ্চ মজুরির নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে কানাডার উপর আমেরিকার নতুন শুল্কের হুমকি দেশটির প্রভিন্সগুলোর মধ্যে বিভেদ তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন ইউনিভার্সিটি অফ ক্যালগারির ডিরেক্টর কার্লো রেড। প্রস্তাবিত 50% শুল্ক কার্যকর হলে প্রতি 5 জন ক্যানাডিয়ান ক্ষুদ্র রপ্তানিকারকের 2 জন সরাসরি ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছে ক্যানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেস CFIB। বিদ্যমান সংকট সামলাতে জরুরি ভিত্তিতে অন্তত একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষর এবং অভ্যন্তরীণ কর কমানোর দাবি জানিয়েছে সংগঠনটি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।